আজ থেকে ঠিক ৫০ বছর আগে 1975-এ কিভাবে ইউএফওকে দেখেছিলেন নারায়ণ সান্যাল। মানে ঠিক যে সময়টায় সারা পৃথিবী জুড়ে ঠান্ডা লড়াই চলছে, ঠান্ডা লড়াইয়ের আবহে ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউএসএসআর, তৎকালীন রাশিয়া, সোভিয়েত রাশিয়া, তারা দুজনে কিভাবে নিজেদের যে সামরিক লড়াই, তাদের যে স্নায়ুযুদ্ধ, তার মাঝখানে আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টস তাদের সঙ্গে বহির্বিশ্বের অর্থাৎ এক্সট্রা টেরেস্ট্রিয়াল প্রাণ, তার যে অস্তিত্ব সেটাকে কিভাবে মিডিয়ে ফেলছেন সেই নিয়ে কিন্তু ইন্টারনেট ঘাটলে আপনি প্রচুর ভিডিও পেয়ে যাবেন। এবং সেই নিয়ে সমস্ত বিতর্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা মরুভূমিতে সেই এরিয়া 51 ইত্যাদি ইত্যাদি নিয়ে প্রচুর কথা পেয়ে যাবেন। কিন্তু আজ থেকে প্রায় 50 বছর আগে বাংলা সাহিত্যে এটা নিয়ে একটা ডিস্টোপিয়া লেখা হয়েছিল, সেটা কি আপনি জানেন? আজকে টেবিল ল্যাম্প স্টোরিতে আমরা কথা বলছি নক্ষত্রলোকের দেবতাত্মা এই বইটা নিয়ে। বইটা লিখেছিলেন নারায়ণ সান্যাল এবং এই বইটা কিন্তু একটি সায়েন্স ফিকশন বেসড ডিস্টোপিয়ান স্টোরি। এবং এই যে উপন্যাসটা, এই উপন্যাসটার যে চরিত্র সেটা কিন্তু বাংলা সাহিত্যে অত্যন্ত ইউনিক। তার কারণ হচ্ছে এই ধরনের টপিক নিয়ে তার আগে কিন্তু সেই অর্থে খুব একটা কেউ কিছু লেখেননি, পরবর্তীকালে যদিও লিখেছিলেন। এবং এটার যে বেস স্টোরি লাইন সেটা কিন্তু হচ্ছে দ্য ব্রেভ নিউ ওয়ার্ল্ড। ব্রেভ নিউ ওয়ার্ল্ডের একটা বঙ্গীয়করণ করা হয়েছিল নারায়ণ সান্যালের কলমে। তিনি সেটা করেছিলেন এবং সেটা প্রকাশিত হয়েছিল মিত্র ঘোষ থেকে। পরবর্তীকালে অবশ্য অন্য একটি প্রকাশনা থেকে বইটা প্রকাশিত হয়, কিন্তু আমার কাছে যেটা রয়েছে সেটা একেবারে প্রথম সংস্করণ 1975-এর। তখন এই যে সংস্করণটা, সেই সংস্করণটা কিন্তু খুব একটা মোটাসোটা সংস্করণ ছিল না সেই সময়, কিন্তু সেই সংস্করণটা পরবর্তীকালে কিন্তু বেশ কয়েকবার কারেক্টেড হয় এবং কারেক্টেড হওয়ার পর তার কলেবরটা বৃদ্ধি পায়। সেটা কিন্তু তার যে মূল কাহিনী সেই অনুযায়ী নয়, তার সঙ্গে আর অনেকগুলো লিঙ্ক, অনেকগুলো ডেটাবেস ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু যুক্ত হয়ে বইটা আরেকটু মোটা হয়ে যায়। কিন্তু এই বইটা তে মূল যে উপন্যাসটা সেই উপন্যাসটা কিন্তু ঠিকঠাকই রয়েছে। এবং স্বাভাবিকভাবেই নারায়ণ সান্যালের প্রত্যেকটা বইয়ের মতোই ভূমিকা থাকে না। সেই ভূমিকার জায়গায় নারায়ণ সান্যাল যেটা লেখেন সেটা হচ্ছে কৈফিয়ত। কৈফিয়তের পর আবার 8-এর দশকে যখন বইটার নতুন সংস্করণ বেরোয়, তারও একটা কৈফিয়ত তিনি লেখেন এবং পরবর্তীকালে কিন্তু আরও অনেকগুলো কৈফিয়ত তিনি লিখেছিলেন। অন্যান্য অনেকগুলো সংস্করণ বেরিয়েছিল। আমার যতদূর ধারণা 1989-এ এটার লাস্ট সংস্করণ বেরিয়েছিল নারায়ণ সান্যালের জীবিত অবস্থায়। তার পরবর্তীকালেও কিন্তু সংকলন বেরিয়েছে। এবং সর্বকালীন শ্রেষ্ঠ যে সায়েন্স ফিকশনের যে সমস্ত সংগ্রহগুলো রয়েছে বাংলা সাহিত্যে এবং ডিস্টোপিয়ান লিটারেচারের যে সংগ্রহগুলো রয়েছে, তার মধ্যেও কিন্তু এই বই স্থান পায় বা এই উপন্যাস স্থান পায়। এই বইটার যদি আমরা কাল বিভাগ করি তাহলে দেখতে পারবো যে প্রথম পর্ব সেটা শুরু হচ্ছে স্থান পৃথিবী, কাল প্রায় 5 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ আনুমানিক, পাত্র নাম নেই। সেখান থেকে শুরু হচ্ছে, যেতে যেতে সেটা আমাদের বর্তমান সময় পেরিয়ে ক্রমশ ভবিষ্যতের দিকে যাচ্ছে। এই যে আমরা যখন তৃতীয় পর্বে আসছি তখন আসছে ঘটনা পরম্পরা এবং কাল হচ্ছে মাপবার সংযুক্ত মাপকাঠি, পাত্র প্রফেসর অ্যালবার্ট আইনস্টাইন। অর্থাৎ বাস্তবের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি ডিস্টোপিয়ান লিটারেচার যেভাবে এগোয় সেই গতিকে মেনেই কিন্তু এই বই এগিয়েছে। এবং একই সঙ্গে ডিস্টোপিয়ান লিটারেচারের যে বাকি বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ সায়েন্স ফিকশন বা ভবিষ্যতের সময় বা বর্তমানের সময় বা ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কিছুর সঙ্গে মিলিয়ে শুধুমাত্রই যে ভালো দিকগুলো তুলে ধরা তা নয়, তার মধ্যে থাকা সমস্ত অস্বস্তি, বিজ্ঞানের সমস্ত যে বিভিন্ন খারাপ দিকগুলো রয়েছে, বিজ্ঞানকে হ্যান্ডেল করার যে খারাপ দিকগুলো রয়েছে, সেই সব সম্ভাবনাগুলোর কথাও যেমন রয়েছে, ঠিক সেরকমই এই বইয়ের আরও একটা বড় সম্পদ হচ্ছে নারায়ণ সান্যালের অন্যান্য বেশ কয়েকটা বইয়ের মতোই নারায়ণ সান্যালের নিজের হাতে করা বেশ কিছু গ্রাফিক্স, বেশ কিছু গ্রাফিক্যাল আর্ট ওয়ার্ক, যেগুলো কিন্তু এই বইয়ের যে পাঠমানতা সেটাকে অনেক বেশি লুসিড করে, অনেক বেশি পাঠযোগ্য করে তোলে বইটাকে। এবং বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে কথা বলা যায় যে যে কোনো বৈজ্ঞানিক থিওরিকে নারায়ণ সান্যালের মতো সহজ করে বোঝানোর ক্ষমতা কিন্তু খুব কম বাঙালি লেখকের ছিল। এবং সেই ক্ষেত্রে এই বইটা ইউনিক বলবো না, নারায়ণ সান্যালের ইউনিক যে কলম তার একটা অনন্য উদাহরণ। এবং যারা সবেমাত্র ডিস্টোপিয়ান লিটারেচার শুরু করতে চলেছেন, মানে ডিস্টোপিয়ান লিটারেচার কী সেটা জেনেছেন এবং বাংলায় একটা বেশ ভালো নির্ভরযোগ্য ডিস্টোপিয়ান লিটারেচার খুঁজছেন, তাদের পক্ষে কিন্তু এই নক্ষত্রলোকের দেবদত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই। এবং এই বইয়ের যে অলঙ্করণগুলোর কথা বলছিলাম, সেই অলঙ্করণগুলো যদি বইটা পড়ার আগেই আপনি একবার দেখেন, তাহলেই, যদি আপনার বেসিক সায়েন্সে ইন্টারেস্ট থাকে, বিজ্ঞানে ইন্টারেস্ট থাকে, তাহলে আপনি দেখতে পারবেন সেই অলঙ্করণগুলোর মধ্যে প্রচুর বেসিক কিছু সূত্র যা আপনার ছোটোবেলায় পড়া, সেই সমস্ত সূত্রগুলো রয়েছে।
তার সঙ্গে সঙ্গে কোয়ান্টাম ফিজিক্সের বেশ কিছু জিনিসপত্র রয়েছে, নিউটনিয়ান ফিজিক্স এবং কোয়ান্টাম ফিজিক্সের যে তারতম্য বা তাদের মধ্যেকার যে সামগ্রিক দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কিন্তু এখানে চিত্রিত হয়েছে এই উপন্যাসের বিভিন্ন চরিত্রের মাধ্যমে। তার ফলে যেটা হয়েছে যে নক্ষত্রলোকের দেবতাত্মা কিন্তু বাংলা সাহিত্যের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওয়েল ডকুমেন্টেড এবং সায়েন্টিফিক্যালি ওয়েল প্রুভড একটা ডিস্টোপিয়ান সায়েন্স ফিকশন হয়ে রয়েছে। নক্ষত্রলোকের দেবতাত্মা আজকেও কিন্তু আমাদের কাছে আরও একবার ফিরে পড়ার জন্য এই কারণেই প্রাসঙ্গিক। আপনি দেখছেন দ্য টেবিল ল্যাম্প স্টোরি। যদি এই ধরনের ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আই বাটনে আমাদের বইয়ের রিভিউয়ের যে অ্যালবাম, সেই অ্যালবামের লিঙ্ক দিয়ে দেবো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং সামগ্রিকভাবে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা একবার প্রেস করে দেবেন এবং বেল আইকনটা অন করে দেবেন। যদি আপনার পছন্দের এমন কোনো বই থাকে যার রিভিউ আমি করলে আপনার ভালো লাগবে, তাহলে আপনি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি চেষ্টা করব কমেন্টে একটা কুইজ অ্যাড করে দেওয়ার। আপনারা চেষ্টা করবেন সেই কুইজে পার্টিসিপেট করার। তাহলে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আঙ্গিকে, নতুন কোনো বই নিয়ে, অথবা নতুন কোনো ক্যাসেট নিয়ে, নতুন কোনো একটা কিছু নিয়ে আবার চটপট কথা হচ্ছে, চটপট দেখা হচ্ছে। ততদিনের জন্য সায়োনারা।